হাজার হাজার স্কুল রয়েছে, লক্ষ লক্ষ পড়ুয়া রয়েছে, কিন্তু তারপরও সরকারি স্কুলে শিক্ষক নেই। তার কারণ শিক্ষক নিয়োগটাই যে নেই। আছে বলতে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার কেলেঙ্কারি আছে, তার তদন্ত মামলা মোকদ্দমা আছে। তাই বাংলার শিক্ষিত চাকরি প্রার্থীরাও আজ পরিযায়ী। স্কুলে চাকরির আশায় তারা আবারও বিহারের পথে। মাসখানেকের মধ্যেই আরও একবার ফের বিহারের পথে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা। না, নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দেওয়ার জন্য নয়, চাকরি পাওয়ার আশায়। স্কুলের শিক্ষক হওয়ার আশায় পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার ছেলেমেয়েরা। গত মাসে বিহারে গিয়ে নবম দশমের টেট দিয়ে এসেছেন অনেকে। এবার একাদশ দ্বাদশের টেটে ভাগ্য পরীক্ষা করতে আবার সে রাজ্যে ছুটছেন বাংলার চাকরি প্রার্থীরা। হয়তো এখানে চাকরি পেতে পারি, বাংলাতে চাকরির অবস্থা খারাপ। গত মাসে পাটনা স্টেশনে বাংলার চাকরি প্রার্থীদের ভিড়ের এই ছবি দেখে মাথা হেঁট হয়ে গিয়েছিল এ রাজ্যের শিক্ষা মহলের। ছবিটা লজ্জার হলেও এটাই যেন ভবিতব্য। শুনেছিলাম যে বিহার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যায়, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে হারে ছেলেমেয়েরা আসছে খুব প্যাথেটিক। প্রতিবেশী রাজ্যে বিহার টিচার এলিজিবিলিটি টেস্ট চলছে। 18ই মে বিহারে নবম দশমের টেটে বসেছিলেন বাংলার চাকরির প্রার্থীরা। 11ই জুন থেকে বিহারে শুরু একাদশ দ্বাদশের টেট। সেই পরীক্ষাতেও বসেছেন বাংলার কয়েক হাজার চাকরি প্রার্থী। কোচবিহার, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরির প্রার্থীরা গেছেন বিহারে। পরীক্ষা দিতে এসেছিলাম এখানে, আমাদের ওখানে অবস্থা খুব খারাপ, যে আমরা কোনো কাজকর্ম পাচ্ছি না। পাবেনি বা কি করে? 2016 পর রাজ্যে আর এসএসসি নিয়োগ পরীক্ষা হয়নি। তৃণমূল সরকারের আমলে মাত্র 2 বার এসএসসি নিয়োগ পরীক্ষা হয়েছে। বাম আমলের শেষ দিকে প্রতি বছর নিয়মিত এসএসসি নিয়োগ হতো। 2014 প্রাথমিক টেটের পর আর কেউ নিয়োগপত্র পাননি। 2017, 2022, 2023-এ প্রাথমিকে টেট হয়েছে, কিন্তু নিয়োগ হয়নি। তৃণমূলের আমলে অনেক বিএড, ডিএলএড কলেজ খুলেছে, প্রতি বছর পাশ করেছেন অনেকে, কিন্তু কোনো চাকরি হয়নি। ওই 10 বছর ধরে বসে আছে, কিন্তু আমাদের আর ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হচ্ছে না। আমরা সেই জ্বালা যন্ত্রণা নিয়ে আজকে আমরা বিহারে পাটনা শহরে এসেছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে টাকার পাহাড় দেখেছেন রাজ্যবাসী। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষাকর্তা থেকে শাসক দলের একাধিক বিধায়ক। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বছরের পর বছর চাকরির আশায় ধর্নাতলায় রোদ ঝড় জল গায়ে মাখছেন যোগ্য চাকরি প্রার্থীরা। সব মিলিয়ে হতাশ চাকরি প্রার্থী থেকে তাদের পরিবারও। শিলিগুড়ি जाया বেশি দরকার হতো নাই হতো, সেই জন্য এখানে আসছি আর কি। বাংলার শিক্ষার হাল নিয়ে তাই শাসক বিরোধীও ময়দানে। আজকে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলে দলে মানুষ বেরিয়ে যাচ্ছে, এটাই পরিস্থিতি। সব রাজ্যেই যখন পরীক্ষা হয়, আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসেন। ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। লোকসভা ভোট চলাকালীন 2016 এসএসসি প্যানেল বাতিল নিয়ে তপ্ত হয়েছিল রাজনীতি। হাইকোর্ট থেকে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। তখনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। ওখানে চাকরির কোনো স্কোপ নেই, যেগুলো চাকরি বাকরি হচ্ছে সেগুলো সমস্ত পয়সা দিয়ে চাকরি হচ্ছে। এবার এক চাকরির জন্য 30 লক্ষ 35 লক্ষ করে টাকা চাইছে। আমরা অত টাকা দিতে পারবো না, যার জন্য আমাদের ছেলে মেয়ে চাকরি হচ্ছে না। তাই এখন বিহারি ভরসা বাংলার ছেলে মেয়েদের। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। শিক্ষক নিয়োগে দুর্নীতির কলঙ্ক লাগতেই অনেক ভুয়ো শিক্ষকের পরিচয় সামনে চলে আসে, অনেকের চাকরি চলে যায়। সব মিলিয়ে চেনা শিক্ষকই হঠাৎ করে অচেনা হয়ে যান। কিন্তু সবাই তো আর সমান নয়। এই যেমন কাকসার রাজেশ স্যার, তার মন আজ ভারাক্রান্ত, মন খারাপ এলাকাবাসীরও। দেখাই আপনাদের কেন। পশ্চিম বর্ধমানের কাকসার প্রয়াগপুর প্রাথমিক স্কুলের গেটে তালা পড়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। না, পঠন পাঠনে গাফিলতির অভিযোগ তাদের নেই। তাদের দাবি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করা যাবে না। 2016 সালে টিচার ইনচার্জের দায়িত্ব নিয়ে এই স্কুলে আসেন রাজেশ কুমার অধিকারী।
সেই সময় প্রয়াগপুর প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল ৮০। বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে স্কুলে ১৪২ জন পড়ুয়া। ৮০ যাই মাইনে পাই নয়। দায়িত্ব নেওয়ার পর স্কুলের পঠন পাঠনের বিশেষ নজর দেন রাজেশ কুমার অধিকারী। স্কুলে না এলে বাড়িতে গিয়ে পড়ুয়াদের খোঁজ খবর, এমনকি বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কোনো ছাত্র না এলে তা বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন। শিক্ষকের ট্রান্সফারের প্রতিবাদ করছি আমরা। এলাকার প্রিয় শিক্ষকের বদলির চিঠি এসেছে, সে কথা জানতে পেরেই বুধবার ভারপ্রাপ্ত শিক্ষককে আগলে অভিভাবক পড়ুয়াদের বিক্ষোভ। এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে, মানে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন। সে হঠাৎ করে বদলি হয়েছে, সেটা চাইবো না এই স্যার চলে যান। যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক। কর্মসূত্রে অচেনা এলাকায় এসে এত ভালোবাসা, এত ভালোবাসা শিক্ষক হিসেবে জীবনে পাওয়া, কিন্তু উপায় নেই, সরকারি নির্দেশ পালন করতেই হবে। যদিও বাসিন্দারা এখনো বলছেন আর ছেলেদিন সবাইকে মানে মহব্বত ভালোবাসা দিয়ে রেখে দিয়েছে, এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না। সবাই আমরা মানবো কি মানবো না, বাস এইটাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাকুক, এইটাই আমরা চাই। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ল। 21শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। শুভেন্দু অধিকারী ও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের করা জনস্বার্থ মামলায় নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না, মানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যে আবারও ভোট। 10ই জুলাই আপনারা জানেন 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে রায়গঞ্জও রয়েছে। সেখানে তৃণমূলের প্রার্থী কে হবেন তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জে জেতা কৃষ্ণ কল্যাণী ইস্তফা দিয়ে লোকসভায় ভোটে লড়ে হেরে গিয়েছেন। ছেড়ে আসা কেন্দ্রে তাকে আবারও প্রার্থী করা হতে পারে বলে জল্পনা রয়েছে। আর তার জেরেই রায়গঞ্জে তৃণমূলের কোন্দল এবার প্রকাশ্যে চলে এসেছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের হারের কারণ কি, সেই নিয়ে জেলা ও শীর্ষ নেতৃত্ব কাটাছেড়া করছেন। সেই অন্তর্তদন্ত শেষ হওয়ার আগেই সরব রায়গঞ্জ পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা। তাদের নিশানায় কৃষ্ণ কল্যাণী থেকে করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল। দলের মধ্যে দলের নেতৃত্বকে খাটো করে দেখানোটা, এটা মানুষ ভালো চোখে নেয়নি। এই জায়গাগুলো না বদলালে আগামী দিনে দলীয় ক্ষেত্রে আরো অনেক বেশি সমস্যা বাড়তে পারে। 14ই মার্চ ভোট প্রচারে গিয়ে দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও করণদিঘির বিধায়ক গৌতম পাল। পৌরসভা ভোট আছে, যারা যারা ভালো কাজ করবে তারা টিকিট পাবে, ভালো কাজ করবে না টিকিট পাবে না। যে কাজ না করলে, নিজ নিজ এরিয়ায় লিড না করলে টিকিট আশা করবে না। তারপরেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হেরেছে তৃণমূল। ব্যবধান ৬৮,১৯৭ ভোট। এত বড় ব্যবধানে হারের জন্য বিশেষ করে রায়গঞ্জ বিধানসভা ও পুরো এলাকায় হারের কারণ হিসেবে প্রার্থীকেই দায়ী করেছেন বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটরদের একাংশ। এই হারের সম্পূর্ণ যিনি কারণ, তিনি স্বয়ং যিনি প্রার্থী তিনি। এই যে আমাদেরকে কর্মী সভাতে বলে উঠলেন যে আমরা টিকিট লিড দিতে না পারলে আমাদের টিকিট পাবে না কেউ, এটা জনমানসে এবং কর্মীদের মধ্যে একটা ভীতির সঞ্চার তৈরি করেছিল। এবং কানাইদাকে, যেখানে জেলা প্রেসিডেন্ট আমাদের উপস্থিত, সেখানে মন্ত্রী গোলাম রব্বানী সাহেব উপস্থিত, সেখানে দাঁড়িয়ে তাদেরকে অনেক কথা শোনানো হয়েছে, অনেক কথা বলা হয়েছে, যার ফলস্বরূপ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে পর্যবসিত হয়েছে হারের মধ্যে দিয়ে। শুধু প্রার্থী নন, করণদিঘির তৃণমূল বিধায়কও দলের একাংশের নিশানায়।
যে বিধায়ক বলেছিলেন আপনারা দয়া করে তার রিপোর্ট কার্ডটা দেখে নিন একটু, তাহলেই হবে। আমরা তো সামান্য কাউন্সিলর, দেখা যাচ্ছে যে তার ওখানে 21,000 ডাউন আছে। প্রার্থীর স্ট্র্যাটেজি ছিল যে একলা চলো নীতি, সেই নীতিতে উনি ট্রাই করেছিলেন, সেটা ফেলিওর হয়েছে। ঠাড়ে ঠাড়ে প্রাক্তন কাউন্সিলরদের পাশেই যেন দাঁড়িয়েছেন জেলা নেতৃত্ব। এমএলএ নিজে স্ট্র্যাটেজি ঠিক করেছে কিভাবে তিনি প্রচার করবে। বেশিরভাগ এমএলএদের জায়গায় আমরা পরাজিত হয়েছি। তো সেক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলরদের দায়বদ্ধ করার কোনো জায়গা নেই, সমস্ত এমএলএরাও তাহলে সেইভাবে দায়বদ্ধ। প্রকাশ্যে মুখ না খুললেও আরো অনেকেই যে ভেতর ভেতরে প্রার্থীর কাঁধেই দোষ চাপাচ্ছেন সেটা তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। যদিও পরাজিত তৃণমূল প্রার্থীর দাবি, আমি এটাই বলবো, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা নিজেরা আলোচনা পর্যালোচনা করে এটাকে বিশ্লেষণ করবো যে পরাজয়ের পিছনে কি রিজন রয়েছে। দল বদলু কৃষ্ণ কল্যাণী ভোটে হারের ক্ষত মেরামত করার কথা বললেও কত তাড়াতাড়ি সেটা করা যাবে সে ব্যাপারে সন্দিহান জেলার রাজনৈতিক মহল। এদিকে মাস ঘুরলেই উপনির্বাচন, সেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করলে দলের অন্দরের অসন্তোষ যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আর নতুন কেউ প্রার্থী হলেও উপভোট বৈতরণী পার করা যাবে কি? রক্তচাপ বাড়ছে শাসক শিবিরের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।